আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব ভৌত আলোক বিজ্ঞান এর প্রথম পর্ব নিয়ে। সো আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা টাইপ কভার করে ফেলবো। সো চলো দেখি আমাদের এই ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টার আসলে কী কী জিনিস আছে। দুইটা টাইপ বেসিক্যালি আছে, সেটা হচ্ছে ব্যতিচার এবং অপবর্তন। তোমার পরীক্ষাতে এই ব্যতিচার থেকে প্রশ্ন আসবে সেই সম্ভাবনা হচ্ছে 70% এবং অপবর্তন থেকে প্রশ্ন আসবে সেই সম্ভাবনা হচ্ছে 30%। নর্মালি দেখা যায় যে ব্যতিচার থেকেই বেশি বোর্ডগুলো প্রশ্ন দেয়। সো তোমার বোর্ডে অপবর্তন থেকেও আসতে পারে, ঠিক আছে। সো এরকম 70% বোর্ড দেয় ব্যতিচার থেকে, 30% বোর্ড দেয় হচ্ছে অপবর্তন থেকে। এরকম মোটামুটি দেখা যায় বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে। সো আমরা আজকে অপবর্তনটা পড়বো, আজকে আমরা বিশেষ করে টাইপ 2টা পড়বো আমরা। হ্যাঁ, আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে টাইপ 2টা পড়ে ফেলা। খুবই সহজ জিনিস, ছোট্ট জিনিস। তো চলো আমরা সেটা খুব দ্রুত শেষ করে ফেলি। সো অপবর্তন, আমি সেই অপবর্তন জিনিসটা এখান থেকে শুরু করছি। যে অপবর্তনের মধ্যে আমরা দুইটা জিনিস পড়বো, অপবর্তন এবং আরেকটা টপিকও পড়বো, সেটা হচ্ছে সমবর্তন। ব্যাপারটা কি, চ্যাপ্টারের নাম ভৌত আলোক বিজ্ঞান। এখানে আলোক বিজ্ঞানের আমরা তিনটা ফেনোমেনন নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ব্যতিচার, একটা অপবর্তন, একটা সমবর্তন। সো আজকে ক্লাসে আমরা দেখবো অপবর্তন এবং সমবর্তন। সো অপবর্তন এই পার্ট থেকে আমাদের সিকিউ হয়ে থাকে। সো অপবর্তন আসলে বলতে আমরা আসলে কী বুঝি সেই জিনিসটাকে শুরুতে ছোট্ট করে একটু দেখে নেওয়া যাক। সো অপবর্তন হচ্ছে, মনে করো আমরা নর্মালি কী জানি যে আলো যাচ্ছে। সো আলো যাওয়ার সময় কী ঘটবে, যে আলো নর্মালি সোজা যায়, সরল পথে যায়। কিন্তু এখানে যদি কোনো প্রতিবন্ধক থাকে, মনে করো এই জায়গাটায় কোনো প্রতিবন্ধক থাকে, প্রতিবন্ধক মানে মনে করো যে হচ্ছে কোনো বাধা আছে এখানে। হ্যাঁ, যেরকম কোনো বাধা আছে। সো আলো যখন যাচ্ছে, আমাদের নর্মালি যে আমরা চিন্তা ভাবনা আমাদের আলো নিয়ে, যে আলো যাচ্ছে এখানে একটা কি আছে, প্রতিবন্ধকতা আছে, বা মাঝখানে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, একটা চিড় আছে, একটা চিড়। তবে চিড়গুলো এত ফাঁকা আসলে থাকে না, খুবই সূক্ষ্ম হয়, খুবই সূক্ষ্ম, যতটুকু সূক্ষ্ম তুমি চিন্তা করতে পারো। দেখো এটার মাঝে কিন্তু হালকা একটু ফাঁক আছে, এরকম খুবই সূক্ষ্ম হবে। সো আমরা সুবিধার জন্য কি করছি, আমরা এখানে একটু বড় করে চিটা দেখাচ্ছি, তুমি যেন মোটামুটি ধরতে পারো, বুঝতে পারো। হ্যাঁ, সো আলো যখন কি হয়, আমরা যেরকম চিন্তা করি, আলো আমাদের যে জেনারেল চিন্তা ভাবনা, যে আলো যখন যাচ্ছে, যাওয়ার সময় যেরকম সূক্ষ্ম ছিদ্র থাকে, সো আলো কী করবে, আলো যখন এই পর্দায় আসবে এভাবে করে, এই পর্দাটা যখন আলো আসবে, সো আমরা এই জায়গাটায় কী দেখতে পাবো, আমরা এই পর্দায় আসলে কী দেখতে পাবো, আমরা এই পর্দায় দেখতে পাবো যে ঠিক মাঝামাঝি, আমরা কল্পনা করি যে ঠিক মাঝামাঝি এইখানে কি আলো আসতেছে, আমরা আলো দেখতে পাবো, তাই না? এই জায়গাটা আমরা আলোকিত পাবো, এই জায়গাটা আমরা আলোকিত পাবো। ঠিক তার পাশের অঞ্চলগুলোতে কি আলোকিত হওয়ার কথা না, আলোকিত হওয়ার কথা নেই, আলো তো আসে নেই। হ্যাঁ, তাহলে কি এই অঞ্চলগুলো কি অন্ধকার থাকবে, এরকম আমরা কল্পনা করিনি, তাই না? কল্পনা করিনি যে অন্ধকার থাকবে, সব এদিকে সবই কি অন্ধকার থাকবে, এদিকে সব অন্ধকার থাকবে, মাঝখানে আলো পাবো। এটা আমাদের জেনারেল চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে এরকম দেখা যায় না। যখন আমরা এক্সপেরিমেন্টেভাবে করি তখন এরকম দেখা যায় না যে একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাচ্ছে এবং একটা পর্দায় গিয়ে যখন পড়ছে, আমরা যখন যদি এই জিনিসটা অবজার্ভ করি তখন দেখি এরকম ঘটনা ঘটে, যেখানে আলো আছে, এরপরে কি আছে, অন্ধকার আছে, এরকম অন্ধকার আছে, আলোর পরে অন্ধকার আছে, তারপরে ঠিক আবার কি আছে, একটু পরে আবার জাস্ট কি আছে, এরকম করে তারপর পরে আবার একটু আলো আছে, এরকম এরকম আলো দেখা যায় আর কি। একটু পরে আবার আলো দেখা যায়, তবে এবার আলোটার উজ্জ্বলতা একটু কম, এবার আলোটার উজ্জ্বলতা একটু কম আর কি। হ্যাঁ, উজ্জ্বলতা একটু কম। তারপরে তুমি যখন এভাবে করে পরবর্তীতে যখন আবার তুমি যাচ্ছ সামনে, তখন দেখলে কি আবারও অন্ধকার পাচ্ছ, আবারও অন্ধকার পাচ্ছ। তার পরবর্তীতে তুমি কি দেখতে পেলে, যে আবারও একটা আলো পাচ্ছ, এখানে তুমি আবারও একটা এরকম আলোকিত অংশ দেখতে পাচ্ছ, তারপরে আবারও তুমি এখানে অন্ধকার দেখছো। সো এইভাবে করে তুমি একটা প্যাটার্ন খেয়াল করবা, এভাবে করে তুমি একটা প্যাটার্ন খেয়াল করবা। তবে এখানে আরেকটু সূক্ষ্মতার ব্যাপার আছে, সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এই যে এখানে যে আমরা আলোগুলো পাচ্ছি এবং এই আলোগুলোর তীব্রতা একটু কমে যাচ্ছে, আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের এখানে যে তীব্রতাগুলো এখানে আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে, এরকম। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, খেয়াল করো ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো। তার মানে দেখো যে আমরা এই জায়গাটা যখন কী করলাম, লাইট মারলাম, তখন দেখলাম কি যে পর্দায় এই মাঝখানে খুব বেশি আলোকিত অঞ্চল পাওয়া যাচ্ছে, অনেক বেশি আলো পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, বেশি আলো পাওয়া যাচ্ছে, তারপরে আলো একটু কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারপরে একটু আলো কম পাওয়া যাচ্ছে, তারপরে আরেকটু কম পাওয়া যাচ্ছে, তারপরে আরও একটু কম পাওয়া যাচ্ছে, এরকম। এবং একইভাবে এই ঘটনাগুলো আমরা আরও খেয়াল করলাম কি, এই সেম উল্টা পাশেও কিন্তু সেম একই রকম ঘটনা দেখা গেল, যেখানে অন্ধকার পাওয়া গেল, তারপরে আবার উজ্জ্বল পাওয়া গেল, তারপরে আবার অন্ধকার পাওয়া গেল, তারপরে আবারও এরকম উজ্জ্বল পাওয়া গেল। তার মানে এভাবে করে জিনিসটা চলতে থাকলো। হ্যাঁ, এভাবে করে জিনিসটা চলতে থাকলো যে এখানে উজ্জ্বল, আবার এখানে অন্ধকার, পরে এখানকার অংশটুকু আবার কি পাওয়া গেল, উজ্জ্বল পাওয়া গেল। হ্যাঁ, উজ্জ্বল পাওয়া গেল, সো এরকম অন্ধকার পাওয়া গেল, তারপরে আবারও এখানে একটু উজ্জ্বল অংশ পাওয়া গেল। সো এভাবে করে আমরা একটা প্যাটার্ন দেখতে পাই। আমাদের কল্পনা ছিল কি, আমরা কল্পনা করছিলাম যে না, আমরা এখানে মাঝখানে উজ্জ্বল পাবো, বাকি জায়গায় অন্ধকার পাবো। কিন্তু একটা প্যাটার্ন কি খেয়াল করা গেল, তুমি খেয়াল করো, আমি জিনিসটা আরও ভালো করে দেখাই, যে এই মাঝখানে আলোটা অনেক বেশি উজ্জ্বল,
তারপরেরগুলা একটু মোটামুটি উজ্জ্বল, তারপরেরগুলা একটু মোটামুটি উজ্জ্বল, তারপরেরগুলা হচ্ছে আরেকটু, তারপরে আর একটু, তারপরে কি আরও একটু কম, তারপরে আরও একটু কম, তারপরে আরও একটু কম। একইভাবে এখানে এটি মাঝখানে অনেক বেশি মোটা, তারপরে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে আমরা এই একটা প্যাটার্ন দেখতে পাই, এখানে একটা প্যাটার্ন খেয়াল করতে পারি যে যখন আমরা এরকম একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে আলো যখন যাবে, তখন এই পর্দায় যখন আলো এসে পড়বে তখন দেখা যাবে যে মাঝখানে অনেক বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে এবং তারপরে অন্ধকার, আবার উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এভাবে একটা প্যাটার্ন দেখা যায়। এবং আরও বৈশিষ্ট্য খেয়াল করা যায় যে মাঝখানের উজ্জ্বলতাটা বেশি, তারপরে উজ্জ্বলতা একটু কম, তারপরে আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, মানে উজ্জ্বলতা আস্তে আস্তে এভাবে হ্রাস পেতে থাকে। এই যে ঘটনাটা দেখা গেল, এই ঘটনার নামই হচ্ছে অপবর্তন। এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে কি? অপবর্তন। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন। সো এই যে ব্যাপারটা আমরা দেখলাম এখান থেকে অপবর্তন, সো এটাকে আমরা অপবর্তন নাম দিই অপবর্তন। সো ব্যাপারটা কি তাহলে, কিভাবে এটা ঘটলো? আলো যদি এরকম আমরা চিন্তা করি, আলো হচ্ছে এরকম সরল পথে যাচ্ছে, তাহলে জিনিসটা সম্ভব না। আলো আসলে এরকম সরল পথে চলে না। আলো হচ্ছে, আলোকে আমরা কি বলি, আলোকে রশ্মি যদি চিন্তা করি, আলোকে রশ্মি চিন্তা করি, তাহলে আলো এরকম সোজা যাবে। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, আলো যখন এরকম কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায়, ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে যেতে পারে। সো আলো, দেখো কি ঘটনা ঘটছে, এই অংশটুকুর মধ্যে আলো পাওয়ার কথা, বাকি সব অন্ধকার পাওয়ার কথা, কিন্তু আলো কি এদিকেও চলে আসছে না, আলো তো ওদিকেও চলে গেছে, তাই না? তার মানে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে যেতে পারে। এই ঘটনাটার নামই হচ্ছে অপবর্তন। ঠিক আছে, এটাকে আমি বলেছি অপবর্তন। সো এই কথাটা ছোট্ট করে মনে রাখো। এবং এটা কীভাবে সম্ভব, যে আলো মনে করো, আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ, হ্যাঁ, আলো যে তরঙ্গ। সো আলো যেহেতু তরঙ্গ, তাহলে এটা খুবই এই জিনিসটা ব্যাখ্যা করা সম্ভব। সো আলো এভাবে করে যাচ্ছে, আলোয় সামনে এগিয়ে যাচ্ছে, আলো তরঙ্গ। সেরকম তরঙ্গ আকারে যখন আলো সামনের দিকে যাচ্ছে এবং এইখানকার প্রত্যেকটা বিন্দু নতুন নতুন উৎস হিসেবে কাজ করে, তখন এখানেও দেখা যায় কি, যে এখান থেকে আবার আলো আবার নতুনভাবে চলা শুরু করে। আবার এখানেও দেখা যাচ্ছে কি, যে আলো কিন্তু এখান থেকেও নতুনভাবে এরকম চলা শুরু করতেছে। সো এভাবে করে দুইটা আলো যখন এভাবে পর্দায় এসে উপরিপাতিত হয়, তখন উপরিপাতনের ফলে আমরা কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার দেখতে পাই। তার মানে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে রাখতে হবে, যে এই অপবর্তনের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, যে এই যে মাঝখানের উজ্জ্বলতার অনেক বেশি হয়, তারপরে অন্ধকার, কোনো উজ্জ্বলতা নাই, তারপরে এটা আবার একটু কম হয়, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার একটু কম হয়, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার একটু কম হয়, এভাবে চলতে থাকে। এখানেও সেম দেখো, উজ্জ্বলার তীব্রতা অনেক বেশি, আর তারপর হচ্ছে আমাদের তীব্রতাটা একটু কম, তারপরে তীব্রতা নাই একেবারেই, তারপরে তীব্রতাটা কি আরেকটু কম, তারপরে তীব্রতা আরেকটু কম, তারপরে ভেবে চলতে থাকে। তার মানে এই একটা প্যাটার্ন আমরা দেখতে পাই এখানে অপবর্তনের ক্ষেত্রে। সহজ কথা, কোনো প্রতিবন্ধক বা কোনো সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে আলো যাওয়ার সময়, হ্যাঁ, জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে একটু বেঁকে যায়। এই যে আলো যে বেঁকে যেতে পারে, কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে যেতে পারে, এই ঘটনাটার নামই হচ্ছে অপবর্তন। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা বুঝলাম। এবার এই অপবর্তনের আমরা অপবর্তন দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের কি একক চিরের দরুন অপবর্তন, একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। এই একক চিরের দরুন অপবর্তনের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা হচ্ছে ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। সো নামগুলো আমরা জানলাম, আমরা একক চিরটাও পড়বো এবং আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তনটাও পড়বো। সো শুরুতে আমরা একক চিরের দরুন অপবর্তনটা দেখে নিই। সো এখানে দেখো, ফ্রেনেল এবং ফ্রনহপার শ্রেণীর অপবর্তনের মধ্যে একটা পার্থক্য আছে। সো আমরা একটু পার্থক্যগুলো একটু দেখে নেব। ঠিক আছে, পার্থক্যটি পড়ে নেব। ফ্রেনেল এবং ফ্রেনেল অপবর্তন ভার্সেস ফ্রনহপার অপবর্তন। পার্থক্যটা পরীক্ষা আমাদের খ নাম্বারে আসে। সো লিখে দিচ্ছি ব্যাপারটা, যে খ নাম্বারে আসে। আমরা একবার এখান থেকে পড়ে নিব। আমাদের বিশেষ করে এখান থেকে দরকার এই একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে, একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে আমাদের এখানকার সূত্রগুলো কী কী, একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে আমাদের এখানকার সূত্রগুলো কী কী হবে, হ্যাঁ, তুমি একটু খেয়াল করে নাও এখান থেকে কী সূত্র আসছে। সো একক চিরের দরুন অপবর্তন যখন তোমাকে বলবে একক চিরের দরুন, এবং তখন এই দেখো এই জায়গাগুলোতে আমরা কি করেছি আমি একটু তোমাকে বলে দিই, যে এখানে দেখো এই যে এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, একদম মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় চরম, একদম মাঝখানেটাকে বলা হয় যে কেন্দ্রীয় চরম, হ্যাঁ, একদম মাঝখানেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। আর কেন্দ্রীয় চরম তার মানে হচ্ছে কি n ইকুয়াল টু হচ্ছে কত, 0। কেন্দ্রীয় চরম হচ্ছে n ইকুয়াল টু 0। ঠিক তেমনি তারপরে যেই অন্ধকারটা থাকে, দেখো কেন্দ্রীয় চরমের পর একটা অন্ধকার আছে না, সেটাকে বলা হয় কি অবম। অন্ধকারগুলোকে কি বলা হয়, যে এই অন্ধকারগুলোকে কি বলা হয়, অন্ধকারগুলোকে বলা হয় হচ্ছে অবম, হ্যাঁ। সো অন্ধকারগুলোকে বলা হয় হচ্ছে অবম। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের পরের চরম, প্রথম চরম বলবে এটাকে আমরা, তো কেন্দ্রীয় n ইকুয়াল টু 0, আর হচ্ছে n ইকুয়াল টু 1 প্রথম চরম। তারপরটা কি আমাদের n ইকুয়াল টু 2 দ্বিতীয় চরম।
তারপরটা কি n ইকুয়াল টু 3 তৃতীয় চরম, এরকম সেম একইভাবে এখানেও কিন্তু আছে যে এটা হচ্ছে আমাদের কি প্রথম চরম, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চরম, এরকম আমরা নাম দিই প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের চরম বা অবম। অন্ধকারগুলো হচ্ছে অবম, এই যে এই অন্ধকার অঞ্চলগুলো হচ্ছে কি অবম, এগুলো হচ্ছে অবম, ঠিক আছে। আর মাঝখানটা কেন্দ্রীয় চরম। সো একটা চিড় দিয়ে যখন আমরা এরকম অপবর্তন ঘটাবো তখন সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কী কী সংগঠিত হবে, কী কী হবে। সো লিখে রাখো এখানে যে চরমের ক্ষেত্রে আমাদের কী সূত্র, জাস্ট ছোট্ট এতটুকু জিনিসের মধ্যেই তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তো চরমের ক্ষেত্রে যখন তুমি দেখবা একক চিড় তোমাকে বলছে, পরীক্ষায় তোমাকে বলছে একক চিড়, হ্যাঁ পরীক্ষায় তোমাকে বলছে একক চিড় এবং তোমাকে বলছে হচ্ছে কি চরমের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে তোমার কি প্রয়োজন হবে, কি লাগবে সেটা তোমার চরমের ক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে এরকম যে পথ পার্থক্য এ সাইন থিটা, এ সাইন থিটা সমান সমান হচ্ছে চরম, তুমি লিখবো হচ্ছে 2n + 1 λ/2, শেষ 2n + 1, এখানে কোনো মাইনাস চ্যানেলস হবে না, জাস্ট প্লাস হবে, এ সাইন থিটা সমান 2n + 1 λ/2 চরমের ক্ষেত্রে। এবং হচ্ছে অবমের ক্ষেত্রে, চরমের ক্ষেত্রে এবং হচ্ছে অবমের ক্ষেত্রে। সো অবমের মানে কি অন্ধকারের ক্ষেত্রে। সো অন্ধকারের ক্ষেত্রে এখানে কি হবে, এখানেও সেম হবে এ সাইন থিটা ইকুয়াল টু এখানে হবে হচ্ছে n ল্যামডা। এই দুইটা জিনিস তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে চরমের ক্ষেত্রে কি হবে এবং অবমের ক্ষেত্রে কি হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে কোন ক্ষেত্রে একক চির, যখন প্রশ্নে উল্লেখ করে বলবে তোমাকে একক চিরের ক্ষেত্রে, তখন তুমি জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা যে চরমের ক্ষেত্রে কি হবে এবং অবমের ক্ষেত্রে কি হবে। চরমের ক্ষেত্রে এ সাইন থিটা সমান 2n + 1 λ/2, অবমের ক্ষেত্রে এ সাইন থিটা সমান n ল্যামডা। এই থিটা হচ্ছে আমাদের অপবর্তন কোণ। এই থিটাকে আমরা কী দ্বারা পরিচয় করি, থিটা হচ্ছে অপবর্তন কোণ, হ্যাঁ থিটা হচ্ছে অপবর্তন কোণ, থিটা হচ্ছে অপবর্তন কোণ। তারপরে আমাদের এ হচ্ছে কি চিড়ের প্রস্থ, এ হচ্ছে আমাদের কি যে চিড়ের প্রস্থ, এ হচ্ছে আমাদের চিড়ের প্রস্থ, এ হচ্ছে চিড়ের প্রস্থ, আর এন হচ্ছে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এরকম, আর ল্যামডা হচ্ছে যে আলো এসে পড়লো সেটার তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে জাস্ট এতটুকুই মনে রাখতে হবে চরমের ক্ষেত্রে এ সাইন থিটা সমান 2n + 1 λ/2, মাইনাস ছয় আসার কোনো সুযোগ নেই, শুধু জাস্ট এইটাই হবে এ সাইন থিটা সমান 2n + 1 λ/2, এ সাইন থিটা সমান n ল্যামডা, শেষ অবমের ক্ষেত্রে। এবার যখন তুমি হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন তুমি সংগঠিত করবা, এই জিনিসটা তুমি অন্য কেজে দেখতে পাও। কোন কেজে দেখতে পাও খেয়াল করো, তুমি যদি এক কাজ করো, মনে করো এরকম তুমি দাগ কাটলা, মনে করো হ্যাঁ তুমি এরকম জিনিসটা করে এরকম করে দাগ কাটলা, তুমি মনে করো এই যে এরকম করে তুমি দাগ কাটলা, এখানে তুমি একটা এরকম দাগ দিলা, তারপরে তুমি কি করলা আবার এরকম একটা দাগ দিলা, এরকম দাগ দিলা মনে করো, হ্যাঁ সেখানে তুমি এরকম করে তুমি দাগ দিলা। আমি দাগগুলো দিয়ে দিচ্ছি, মনে করো এই হচ্ছে দাগ, তারপরে হচ্ছে এই হচ্ছে দাগ, এই হচ্ছে দাগ, এই হচ্ছে দাগ, তুমি মনে করো এরকম করে সমান সমান করে দাগ কাটলা, সমান সমান করে এখানে দাগ কাটলা, হ্যাঁ দাগ কাটলা, তেমন এখানে সমান সমান করে এরকম দাগ কাটলা। সো এই যে তুমি এখানে দাগগুলা দিলা, সো এই দাগ দেওয়ার ফলে তুমি খেয়াল করো এই যে এখানে দাগগুলো তুমি দিছো, হ্যাঁ এই দাগগুলো দেওয়ার ফলে এখানে কিন্তু একটা দেখো প্যাটার্ন সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে, সেটা আমি সবগুলোকে অন্য কালার দিয়ে দিচ্ছি, সবগুলোকে দিয়ে দিচ্ছি হচ্ছে এরকম করে। তো দেখো তুমি এখানে একটা প্যাটার্ন কিন্তু পাইছো, খেয়াল করে দেখো তুমি একটা কিন্তু এখানে প্যাটার্ন পাইছো যে এই একটা দাগ এবং হচ্ছে মানে এটা কাঁচ ফলক ছিল, চিন্তা করো মনে মনে একটা কাঁচ ছিল, কাচের ফলক ছিল এই জিনিসটা, এটা মনে করো কাচের একটা জিনিস ছিল আর কি। সো কাচের উপর যখন তুমি ভেবে দাগ কাটবা তখন জিনিসটা কি ঘোলা হয়ে গেছে না, এই অংশটি কি অস্পষ্ট হয়ে গেছে। সো আলো যখন তুমি মারবা এর উপরে দেখবা এটা একটা চিড় এবং এটা একটা চিড় হিসেবে কাজ করবে, মানে এটা একটা দাগ, এটা দাগের মাঝখানের অংশটাকে চিড় হিসেবে কাজ করবে। তার মানে আলো এখানে কি দেখো ওটা দেখতে এরকম হয়ে গেল না, যে একটা দাগ আছে আর মাঝখানে সে ফাঁকা অংশটুকু। তাহলে এখানে চিড় কি একটা নাকি অনেকগুলো চিড় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো তখন অনেকগুলো চিড় যখন হয় তখন আমরা বলি হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, এটা হচ্ছে গ্রেটিং, এটাকে বলা হচ্ছে গ্রেটিং, হ্যাঁ সো গ্রেটিংয়ের মধ্যে একটা জিনিস আছে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবকটা কি, যে একটা দাগ থেকে অন্য একটা দাগের শুরু পর্যন্ত যে দূরত্ব, হ্যাঁ একটা দাগ থেকে আরেকটা দাগের শুরু পর্যন্ত ডিস্টেন্স, সেটাকে আমরা বলি গ্রেটিং ধ্রুবক ডি। এই গ্রেটিং ধ্রুবক ডি সমান সমান লেখা যায় হচ্ছে 1/n, যেখানে প্রতি মিটারে কতগুলো দাগ কাটা আছে সেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, ডি = 1/n। এবং এখানে আমরা লিখি হচ্ছে ডি হচ্ছে a + b, ডি হচ্ছে a + b। a + bটা কি, যে একটা দাগের শুরু থেকে আরেকটা দাগের শুরু পর্যন্ত দূরত্ব। সো ডি a + b, যেখানে a মানে হচ্ছে আমাদের চিড়ের প্রস্থ, এই মাঝখানের ফাঁকাটুকু চিড়ের প্রস্থ, এবং বি হচ্ছে আমাদের দাগের প্রস্থ, যে দাগটা আমরা দিছি একটা দাগের শুরু থেকে অন্য দাগের শুরু পর্যন্ত, মানে একটা দাগ থাকে আর একটা চিড় থাকে এখানে। সো এ আর বি হচ্ছে দাগের প্রস্থ, আর হচ্ছে এ হচ্ছে চিড়ের প্রস্থ, বি হচ্ছে দাগের প্রস্থ। তাহলে গ্রেটিং ধ্রুবক সমান সমান দুইটা সূত্র আমরা এখানে পেয়েছি। সো গ্রেটিং ধ্রুবকের ক্ষেত্রে তোমাকে এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে একটা হচ্ছে ডি 1/n আর ডি হচ্ছে a + b, গ্রেটিং ধ্রুবক। এতটুকু কথা মনে রাখো। আর এই ক্ষেত্রে যখন তোমাকে বলবে গ্রেটিং কর্তৃক অপবর্তন,
তো সেক্ষেত্রে তোমার সূত্র কি হবে, সেক্ষেত্রে তোমার চরমের ক্ষেত্রে সূত্র হবে হচ্ছে এরকম, যে চরমের ক্ষেত্রে তখন আমাদের সূত্র হচ্ছে এরকম, ডি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। হ্যাঁ, এবং অবমের ক্ষেত্রে কি হবে সেই কেজে জাস্ট এই যে 4টা লাইন তোমাকে মনে রাখতে হবে, তোমার কাজ হচ্ছে এই 4টা সূত্রই মনে রাখা। সো অবমের ক্ষেত্রে কি হবে, যে ডি সাইন থিটা সমান সমান হচ্ছে কি হবে, যে 2n+1 সাথে হচ্ছে কি λ/2। সো এই হচ্ছে তোমার সূত্র চরমের ক্ষেত্রে অবমের ক্ষেত্রে। এই যে এখানে 2 লাইন এবং এই পেজে হচ্ছে এই 2 লাইন। তো তুমি এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু এখান থেকে আসলে একটা তুমি কিন্তু প্রশ্ন খুব সহজে কমন পেয়ে যাবা। তাহলে ব্যাপারটা কি, ডি মানে হচ্ছে গ্রেটিং ধ্রুবক 1/n, আর হচ্ছে থিটা হচ্ছে আগের মধ্যে অপবর্তন কোণ, এবার এন হচ্ছে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম, চরম বললে চরম লিখবো, অবম বললে অবম লিখবো। কখনো কখনো পরীক্ষায় ভাবে প্রশ্ন আসে যে তোমাকে হচ্ছে চরমও বলে না অবমও বলে না, তোমাকে শুধুমাত্র বলে যে গ্রেটিং। সো তখন তোমাকে বুঝে নিতে হয় যে চরমের ক্ষেত্রে কিছু যদি না বলে প্রথম ক্রমের অপবর্তন কোণ নির্ণয় করো, কার ক্ষেত্রে চরম না অবম। যদি কিছুই না বলা থাকে তাহলে তোমাকে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেটা কি, যে চরমের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তো চরমের ক্ষেত্রে হবে ডি সাইন থিটা সমান এন ল্যামডা, এবং অবমের ক্ষেত্রে হবে হচ্ছে ডি সাইন থিটা সমান 2n+1 λ/2 গ্রেটিংয়ের ক্ষেত্রে। তবে তুমি খেয়াল করে দেখো চরমের ক্ষেত্রে এন ল্যামডা, আর এখানে চরমের ক্ষেত্রে কি 2n+1 λ/2, মানে দুটো কিন্তু সূত্র উল্টা। হ্যাঁ, একক চিরের ক্ষেত্রে যা, এই গ্রেটিংয়ের ক্ষেত্রে আলাদা। এখন তুমি বুঝবা কীভাবে গ্রেটিং আসছে, তোমাকে উল্লেখ করে দিবে যে একটি গ্রেটিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ যখন গ্রেটিং কথা উল্লেখ থাকবে বুঝবা এটা। আর যদি গ্রেটিং কথা উল্লেখ না থাকে, তোমাকে বলে দেয় প্রতি এন হচ্ছে দাগ সংখ্যা, তোমাকে যদি বলে দেয় যে প্রতি মিটারে দাগ সংখ্যা হচ্ছে এত, এই দাগ সংখ্যা দেখেও তুমি চিনতে পারবা যেটা হচ্ছে কিসের অঙ্ক, এটা হচ্ছে আমাদের গ্রেটিংয়ের অঙ্ক। দাগ সংখ্যাটা তুমি খেয়াল করবা। আর যদি এখানে বলে একটা চির বা একক চির, সো সেখান থেকে তুমি বুঝতেই পারবা যে হচ্ছে এটা একক চিরের ক্ষেত্রে। তো সেইভাবে খুব সহজে বোঝা যায়, সেটাকে সূত্র তুমি মনে রাখো। এরপরে আরেকটা ঘটনা আমাদের আছে, সেটা হচ্ছে সমবর্তন। তো সমবর্তন জিনিসটা কি, পোলারাইজেশন অফ লাইট জিনিসটা কি, যে দেখো আমরা কি জানি যে আলো কিন্তু এরকম বিভিন্ন তলে এরকম কম্পমান অবস্থায় থাকে, আলোর বিভিন্ন এরকম অংশগুলো বিভিন্ন দিকে কম্পমান থাকে। সো আলোগুলোকে আমরা চাইলে কি করতে পারি, ফিল্টার আউট করতে পারি। মনে করো এখানে আমার মনে করি এই চশমাটা, এই চশমার মধ্যে মনে করো আলো পড়তেছে। সো আলো আসার পরে এই চশমাতে যে সিস্টেম করা থাকে, এই পোলারাইজেশন করা থাকে, তখন কি হবে যে আলো এখানে আসতেছে বিভিন্ন তলের আলোগুলোর মধ্যে শুধু একটা সার্টেন তলের আলো এখানে চশমা দিয়ে প্রবেশ করতে পারবে, এমন সিস্টেম করা যায় আসলে। হ্যাঁ, আমরা যে 3D মুভিগুলো দেখি সেটাই কিন্তু হয়, যে এখানে আমাদের 2 কালার 2টা চশমা তুমি খেয়াল করেছো, তখন তুমি দেখবা, এই দেখো তোমাকে আমি জাস্ট দেখাই, এখানে ভালো বুঝতে পারবে এখান থেকে যে 3D মুভিগুলোর মধ্যে কী ঘটনা ঘটে। এই দেখো এরকম 2 কালার তুমি চশমা দেখেছো, এখানে কি ঘটনা ঘটে দেখো, যে আলো আসতেছে স্ক্রিন থেকে একরকমই, কিন্তু দেখো এই চশমা দিয়ে শুধু এই আলো আসতে পারলো, আর এই চশমা দিয়ে শুধু এই আলো আসতে পারলো। তার মানে এভাবে করে আমরা আলোগুলোকে ফিল্টার আউট করতে পারি, এবং এর ফলে আমাদের 3D ইমেজ কিন্তু ক্রিয়েট করা সম্ভব। সো আমরা এখানে দেখো যেটা বলতেছিলাম যে আলো কি ঘটনা ঘটছে, বিভিন্ন তলের আলোর মধ্যে দেখো এখানে এই তলের আলো আসতেছিল, এখানে এই তলের আলো আসতেছিল। সো যখনই আলো আসার পরে এখানে দেখো আমরা একটা পোলারাইজার রাখছি, এর মধ্যে যখন পাস করলো তখন দেখো শুধু একটা তলের আলো আসতে পারছে। তার মানে এরকম বিভিন্ন তলের আলো কি যখন আমরা একটা সোর্স থেকে যখন আলো আসে, সেই আলোটা বিভিন্ন তলে কম্পমান থাকে। সে বিভিন্ন তলের এই কম্পমান আলোকে আমরা বলি হচ্ছে আনপোলারাইজড লাইট, ইউপিএল, আনপোলারাইজড লাইট, বা আমরা বলি অসমাবর্তিত আলো। সো এরকম অসমাবর্তিত আলো একটা সিস্টেমের মাধ্যমে কী হয়ে গেলো, সমাবর্তিত হয়ে গেল, পোলারাইজড লাইট হয়ে গেল, অর্থাৎ কি এক তলে পরিণত হয়ে গেল। এই যে ঘটনাটা বিভিন্ন তলে আলো আসতেছে সেটাকে আমি এক তলে পরিণত করে দিচ্ছি, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে সমবর্তন। এটা করে লাভ কি, অনেক লাভ আছে। যেমন ওই 3D মুভি তুমি দেখতে পাচ্ছ যে এই চোখে এইরকম আলো আসতেছে, আর এই চোখে এরকম আলো প্রবেশ করতেছে। একসাথে যখন এই 2 তলের আলো তোমার ব্রেনে একসাথে যখন রেটিনায় মিলিত হচ্ছে তোমার চোখে, তখন কিন্তু তোমার ব্রেনে একটা 3D ইমেজ ক্রিয়েট হয়। এবং তাছাড়া আমরা কিন্তু অনেক সময় কি, যে আমরা দামি ক্যামেরার লেন্সে কিন্তু এরকম পোলারাইজার লাগানো থাকে, যে অনেক সময় রোদ্রে তোমরা ছবি তুলে দেখবা ছবি একদম ফকফকা ওঠে, তো বেশি আলোর কারণে। সো নির্দিষ্ট পরিমাণ আলো পাস করে বাকি আলোকে বাধা দিবে। সো এরকম করার জন্য কিন্তু এই পোলারাইজেশনটা ব্যবহার করা হয়। সো এরকম তার মানে সহজ কথা, যে বিভিন্ন তলের আলো ছিল এক তলের আলোতে পরিণত করে ফেলতে পারছে এই ঘটনার মাধ্যমে। এখানে তুমি সেম ঘটনা খেয়াল করো, বিভিন্ন তলের আলো ছিল, এখান থেকে শুধু এক তলের আলো আসতে পারছে। সো এটা আনপোলারাইজড লাইট ছিল, পোলারাইজড লাইট হয়ে গেছে। যেমন এখানে তুমি একটা চিত্র খেয়াল করো, বিভিন্ন তলের আলো ছিল, শুধুমাত্র এই তলের আলোগুলো বের হইতে পারছে, তখন এই তলের আলোটা বের হইতে পারছে। সো এই যে ঘটনাটা সেটাকে বলছি আমরা সমবর্তন। এখান থেকে আমাদের কী শিখতে হবে, ব্যবহারটা এখানে আছে যে 3D বা হচ্ছে আমরা নানান কাজে ব্যবহার করি, এই জিনিসগুলো ব্যবহারটা তোমার বললামই। এবার এখানে আরেকটা জিনিস একটু শিখতে হয়েছে যে বিশ্লেষক।
দেখো তুমি খেয়াল করো, এখানে তোমাকে আমি জাস্ট একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবা যে এখানে বিভিন্ন তলের আলো ছিল। বিভিন্ন তলের আলোর মধ্যে আমি দুইটা তলের আলো নিয়েছি। একটা হচ্ছে দেখো এরকম যে এই বরাবর একটা তলের আলো, এবং আরেকটা হচ্ছে এই বরাবর একটা তলের আলো। তো এই দুইটা আলো মানে দুই তলে ছিল, মানে একটা এই বরাবর আরটা হচ্ছে এই বরাবর। সো এই দুইটা আলোর মধ্যে যখন এই আমরা কী করছি, সামনে একটা কী করছি পোলারাইজার রাখছি। পোলারাইজারের মধ্যে আমরা পোলারাইজার হিসেবে বিভিন্ন পদার্থ ইউজ করি, ক্যালসাইট, টুরমাল, এরকম বিভিন্ন পদার্থ ইউজ করি। এই পদার্থগুলো কি করে যে এখানে সিস্টেম করে দেয়, আলোকে শুধু এক তলের আলোকে যাইতে দিবে। দেখো এখানে যে এই তলের আলোটা ছিল, এখানে শুধুমাত্র সেই তলের আলোটা আসছে। তার মানে এখানে দেখো কোনো কিন্তু সেই মাঝখানের গোল্লাটা নাই। তার মানে কি বুঝলাম আমরা, শুধুমাত্র এক তলের আলো আসছে। এখানে দুই তলের আলো ছিল, এখানে আসার পরে এক তলের আলোতে পরিণত হয়েছে। সো এটাকে আমরা বলছি হচ্ছে পোলারাইজার, যার সাহায্যে করছি। এবং পরবর্তীতে যদি আরও একবার পোলারাইজারটা ইউজ করি তখন নাম হয় অ্যানালাইজার। তুমি এটাকে যদি সোজা না রেখে দেখো, তো এটার মিনিং কি, যে এটা এই মাঝখানে মনে করো এরকম এর ফাঁকা আছে মনে করো, হ্যাঁ, তার মানে কি এইটাই শুধু যাইতে পারবে, কিন্তু এমনি যদি আলো দাও তাহলে সেই আলোটা যেতে পারবে না, এরকম। সো ঘটনা কী দাঁড়ালো, এই যে সো এই আলো যে এখান থেকে গেছে এইভাবে, এবং এটার মধ্যে দিয়েও দেখো গ্যাসে ইন্টেন্সিটি এখানে আছে। কিন্তু যখনই আমরা কি করলাম, যদি আমি এই জিনিসটাকে এভাবে করি, এভাবে না রেখে আমি এই জিনিসটাকে একেবারে বাঁকায় ফেলি, এই জিনিসটাকে যদি আমি একেবারে বাঁকায় ফেলি, এরকম না করে মনে করে একেবারে বাঁকায় ফেললাম, এই জিনিসটা আমি একেবারে এভাবে করে বাঁকায় ফেললাম মনে করো, হ্যাঁ, এটাকে বাঁকাইতে বাঁকাইতে আমি এরকম সিস্টেমে করে ফেললাম, এরকম সিস্টেমে করে ফেললাম, কিন্তু সিস্টেমে যে এরকম এরকম করে ফেললাম আর কি, হ্যাঁ। সো এটাকে আমরা এই সিস্টেমে রাখলাম। সো এখন তুমি চিন্তা করো যে আগে এই তলের আলোগুলা ঠিক এভাবে যেতে পারতেছিল, কিন্তু এবার আমি দেখো এটা কী করছি, মানে ই করে রাখছি, উল্টায় রাখছি। সো এখন আলোগুলোকে যেতে পারবে, কারণ এখানকার রাস্তা হচ্ছে মনে করো কোথায়, এবার রাস্তা হচ্ছে মনে করো এই যে এই বরাবর, হ্যাঁ। সো রাস্তা হচ্ছে মনে করো এই বরাবর। সো রাস্তা হচ্ছে মনে করো এই যে এই দিকে রাস্তা আর কি, হ্যাঁ, এই দিকে মনে করো রাস্তা। সো এই দিকে রাস্তা, কিন্তু এটা তাহলে ঢুকবে কীভাবে, ঢুকতে পারবে না। তার মানে এখানে কোনো আলোই আমি পাবো না। এটাকে দেখো, এই যে ঘটনাটা, এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যে যদি আমি একদম সমান্তরালেই রাখি, পোলারাইজারের সাথে একদম সমান্তরালেই রাখি, তাহলে দেখো আলো যেতে পারতেছে। কিন্তু পোলারাইজারের সাথে 90 ডিগ্রি যদি রাখি, তাহলে কোনো আলো যেতে পারছে না। এর মাঝামাঝি যদি আমরা একটা রাখি, একটা অ্যাঙ্গেল করে রাখি, তাহলে আলোর কিছু অংশ যাবে। এই ধারণাটা তুমি মাথায় রাখো। এবার এই যে একটু অ্যাঙ্গেল করে রাখলে এর মধ্যে কিছু আলো যাবে, কতটুকু আলো যাবে সেটাই কিন্তু হিসাব করছে ম্যালাস। ম্যালাসের সূত্রটা কি, যে মনে করো এরকম যে ঘটনা কি, এই যে আমি এবার কী করছি, এরকম ছিল, এখান থেকে কিছু আলো আসছে, এবং এটাকে আমি হালকা একটু বাঁকায় রাখছি, থিটা কোণে একটু আমরা কী করে রাখছি, অ্যালাইন করে রাখছি, একটু হেলায় রাখছি। সো থিটা কোণে যে আমি হেলায় রাখলাম এখানে জিনিসটা, এই জিনিসটাকে আমি থিটা কোণে এভাবে হেলায় রাখলাম, হ্যাঁ। সো এই জিনিসটা আমরা এখানে এঁকে দিচ্ছি, এই থিটা কোণে হেলায় রাখছি আমরা। সো থিটা কোণে যে আমি এখানে হেলায় রাখলাম, তাহলে কতটুকু আলো যেতে পারবে, তো সেই হিসাবটাই আমরা করি হচ্ছে ম্যালাসের সূত্র দিয়ে। ম্যালাস হিসাব করে কি বলছে, যে কতটুকু আলো যাইতে পারবে, আলো কতটুকু অংশ যাবে, সেটা নির্ভর করে এখানে আমরা যে কোণটা নিছি, যে অতটুকু কোণ হয়েছে, এই যে আমাদের হচ্ছে পোলারাইজারের সাথে অ্যানালাইজার কতটুকু বেঁকে আছে, সে তাদের মধ্যবর্তী কোণের কস এবং এর স্কোয়ার, তার মানে আই সমানুপাতিক কস স্কোয়ার থিটা। তার মানে যদি থিটা কস থিটা যেরকম মান আসবে, তুমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবা, কস থিটার যা মান আসবে সেই অনুসারে তীব্রতাটা পাবো। বেশি তীব্রতা মানে কি, বেশি আলো, কম তীব্রতা মানে কম আলো, অন্ধকার আস্তে আস্তে হবে। এখান থেকে আমরা এই সমানুপাতিক উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক পাই, যেটা হচ্ছে আমাদের কি আই নট। তার ব্যাপারটা হচ্ছে আই নট কজ স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে শুরুতে যদি তীব্রতা থাকে আই নট, তুমি কি করলা, এভাবে করে একটু হেলায় রাখছো, এই কোণ করে রাখছো, এখন এখানে যদি তুমি তীব্রতা পাবা, সেই তীব্রতাটা কত, আই নট ছিল, বর্তমানে আই, আর আয়ের মানটা কত হবে, আই নট কজ স্কোয়ার থিটা। সো এইভাবে করে তুমি জিনিসটা মনে রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে আলো হচ্ছে, তুমি যদি পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী কোণটা তুমি খেয়াল করো, সেই অনুযায়ী কী হবে, তুমি তীব্রতাটা পাবা। সো আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। আই নট মানে কি, জাস্ট এর পূর্বে তীব্রতা কত ছিল, থিটা হচ্ছে পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যবর্তী কোণ। সো জাস্ট একটু মনে রাখো, এমসিকিউতে আসে, এতে আহামরি আমাদের কোনো কিন্তু অঙ্ক আসে না। ব্রুস্টারের সূত্র, এটা আমরা ছোট করে এক লাইনে পড়ে রাখবো। ব্রুস্টারের সূত্রটা কি, যে আলো যখন কি হয়, যে এভাবে করে দেখো, একটা আলো কি হয়েছে, কোনো একটা বিভেদ তলে আলো এসে আপতিত হয়েছে, বিভিন্ন তলে কম্পমান আছে আলোগুলো। এই আলোগুলো কি আছে দেখো, বিভিন্ন তলে। তো আমি এটা এঁকে দিচ্ছি এভাবে, যে আলোগুলো বিভিন্ন তলে কম্পমান আছে, এই তলেও আছে, এই তলেও আছে, এবার এই তলেও আছে, হ্যাঁ। তো আলোগুলো বিভিন্ন তলে কম্পমান অবস্থায় আছে। আলো যে বিভিন্ন তলে কম্পমান অবস্থায় আছে, হ্যাঁ, আলো বিভিন্ন তলে কম্পমান অবস্থায় আছে। তো আলো যদি এরকম বিভেদ তলে কোনো একটা দুইটা মাধ্যমের বিভেদ তলে যে আলো যখন এরকম করে আপতিত হবে, যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো আপতিত হয়, তাহলে আমরা জানি আপতিত হওয়ার পরে কী ঘটনা ঘটতে হবে, দুই রকম ঘটনা ঘটে, কিছু আলো প্রতিফলিত হবে, কিছু আলো প্রতিসরিত হবে। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আলো প্রতিফলিত হয়, তাহলে দেখা যায় যতটুকু প্রতিফলিত হয় তার সম্পূর্ণটুকু কী হয়ে যায়, দেখো পোলারাইজড হয়ে যায়।
যে এই কথাটা ইম্পর্টেন্ট, যতটুকু প্রতিফলিত হবে সম্পূর্ণটুকু পোলারাইজড হয়ে যাবে, পোলারাইজড রিফ্লেকশন রে। সো এই যে এই নির্দিষ্ট অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিই হচ্ছে সমাবর্তন কোণ। হ্যাঁ, যে সমাবর্তন কোণ, যে এমন কিছু অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলে আলো পড়লে কি হবে, যতটুকু প্রতিফলিত হবে সেটা কি পোলারাইজড হয়ে যাবে। ছিল আনপোলারাইজড, কিন্তু প্রতিফলনের পরে হয়ে গেল সেটা পোলারাইজড। তো সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় যে আমাদের সমাবর্তন কোণ। ঠিক আছে, সমাবর্তন কোণ। সো এবং যতটুকু দেখো প্রতিসরিত হয়েছে তার মধ্যে আংশিক আমাদের কী হয়েছে যে সমাবর্তিত হয়েছে। দেখো এই যে একতল, এই যে আরেক তল, মানে দুই তলে আছে কিন্তু আলাদা আলাদা। সো এই যে আমরা বললাম এখানে জিনিসটা, আমি তাহলে বুঝবো কীভাবে যে এখানকার সেই অ্যাঙ্গেলটা কত। যেমন কাচের ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা হয় 57 ডিগ্রি। সো বায়ু আর কাচের ক্ষেত্রে 57 ডিগ্রি হয়। সো আমি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কীভাবে কোণটা বের করব? তো এই কোণটা হবে হচ্ছে tan থিটা সমান হচ্ছে মিউ। এটাই হচ্ছে ব্রুস্টারের সূত্র, যে এই থিটাটার মান, যেমন আমরা এখানে বুঝতে পারলাম যে কাচের ক্ষেত্রে যদি আমি 57 ডিগ্রিতে আলো ফেলি তাহলে সেক্ষেত্রে কী ঘটবে, 57 ডিগ্রিতে আলো ফেললে এই কোণ যদি 57 ডিগ্রি হয় তাহলে যতটুকু প্রতিফলিত হবে সব কি আমাদের কী হয়ে যাবে, পোলারাইজড হয়ে যাবে। সো অন্য মাধ্যমের ক্ষেত্রে কীভাবে কোণটা বের করবো সেটা হচ্ছে এই সূত্র দিয়ে, tan থিটা সমান মিউ, তাহলে থিটা সমান tan ইনভার্স মিউ। এই থিটা হচ্ছে সেই সমাবর্তন কোণ। সো থিটা ইকুয়াল টু আমাদের কী তাহলে এখানে যে সমাবর্তন কোণ। হ্যাঁ, সমাবর্তন কোণ, থিটা ইকুয়াল হচ্ছে সেই সমাবর্তন কোণ। ঠিক আছে স্যার, কাচের ক্ষেত্রে সেই মানটা কত হয়, মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বায়ু পানি থেকে বায়ু পানির প্রতিসরণাঙ্ক, বায়ু কাচ থেকে বায়ু কাচের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে সেই মিউ। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। এখানে যা আমাদের বেসিক জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই এতটুকু। তারপরে এখানকার তোমার সামারি জিনিসটা কি, খুব সহজ। জাস্ট অপবর্তনের সূত্রটুকু তোমার মনে রাখতে হবে, যে হচ্ছে একক চির। তাহলে আমি এই পেজের সামারিটা করে দিচ্ছি, তোমার বেশি কিছু মনে রাখতে হবে না। একক চিরের ক্ষেত্রে কী হবে, এ সাইন থিটা সমান কী হবে, যে 2n + 1 λ/2। এটা কখন, এটা হচ্ছে আমাদের চরমের ক্ষেত্রে। হ্যাঁ, একক এবং এটা কি চরমের জন্য, সূত্রটা কখন, চরমের ক্ষেত্রে। সেম একইভাবে যে হচ্ছে তুমি লিখে ফেলতে পারবা এ সাইন থিটা সমান কী হবে, n λ, এবং সেটা কখন, অবমেয়ের ক্ষেত্রে। সো এই দুটো আমার সূত্র গেল। সেম একইভাবে তুমি খেয়াল করো যে হচ্ছে আমাদের কি ছিল, যে গ্রেটিংয়ের ক্ষেত্রে। সো গ্রেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি, গ্রেটিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে জিনিসটা হচ্ছে কি, ডি সাইন থিটা সমান কি n λ, ডি সাইন থিটা সমান হচ্ছে কি লিখতে পারবো আমরা, 2n + 1 λ/2। সো এটা কখন আমাদের কি হবে, এটা আমাদের দেখো ডি সাইন সমান কী হবে আমাদের এখানে, যে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের চরমের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের চরমের ক্ষেত্রে, এবং এটা হবে হচ্ছে আমাদের অবমের ক্ষেত্রে। আর এখানে আমরা দুইটা সূত্র পাইলাম সমাবর্তন থেকে, একটা হচ্ছে tan থিটা সমান হচ্ছে মিউ, আর ম্যালাসের সূত্র হচ্ছে I সমান I0 cos স্কয়ার থিটা। এগুলো জাস্ট ফর কি MCQতে আমাদের এগুলো কাজে আসে। হ্যাঁ, সো মাঝে মাঝে সিকিউতে দিয়ে দিতে পারে। সো একটু মনে রাখবো আমরা। সো এই দুইটা জিনিস তোমার বিশেষ করে প্রয়োজন হবে, এতটুকু মনে রাখলেই তোমার তাহলে হচ্ছে, এখান থেকে এতটুকু মনে রাখলেই হচ্ছে। এবার তাহলে কাজ করি আমরা, দেখো এই যে 24 সালের কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখে আসো, এগুলো আমাদের 24-এ এসেছে এই প্রশ্নগুলো। এগুলো আমাদের 24-এ বোর্ড হচ্ছে 24, এগুলোর বোর্ড হচ্ছে 24-এ। সো দেখো এখানে কি প্রশ্ন বলেছে, এখানে আসলে কি প্রশ্ন আসলে আসে এখান থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন আসবে। তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে অপবর্তন কোণ নির্ণয় করো। তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে, দেখো আমি এখানে প্রশ্ন তোমাকে বলে দিচ্ছি, তোমাকে সহজ করে দিই, যে অল ইন ওয়ান তোমাকে আমি দিয়ে দিচ্ছি এখানে, অল ইন ওয়ান, যে কোন প্রশ্নগুলো আসবে, কোন প্রশ্নগুলো আসলে এখান থেকে তোমার পড়লেই হবে। জাস্ট এখানে 2 থেকে 3টা প্রশ্ন। 1 নম্বর কি, তোমাকে বলবে কি অপবর্তন কোণ নির্ণয় করো। তোমাকে যে কোনো একটা সিনারি দিয়ে বলবে কি অপবর্তন কোণ। তারপর তোমাকে জিজ্ঞেস করবে সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব, সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব, সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব, সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব। সো এই যে এই দুইটা জিনিস তোমার মেইন লাগবে, এই দুইটা প্রশ্ন তোমার হচ্ছে মেইন, মাত্র এই দুইটা জিনিস তোমার মেইন ঘরের জন্য। ঠিক আছে, তুমি খেয়াল করো গ্রেডিংয়ের ক্ষেত্রে তোমাকে অপবর্তন কোণ দিবে, বা একক চিরের ক্ষেত্রে দিবে, বা অপবর্তন কোণের পাশাপাশি আর কি বের করতে বলতে পারে, যে এইটার এই কাহিনী তরঙ্গ দৈর্ঘ্য কত, বা চিরের প্রস্থ কত, দাগ সংখ্যা সব দিয়ে দিবে, এরগুলো জিজ্ঞেস করবে ঘুরে ফিরে। আর ঘ নম্বর এটা হচ্ছে মেইন, সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব, বা এই অপবর্তনটা সম্ভব কিনা, এরকম। যেমন একটা প্রশ্ন পড়ে দেখা যাক, বলছে একটি সমতল অপবর্তন গ্রেটিং, যদি প্রথম কথা বলছে অপবর্তন গ্রেটিংয়ের কথা বলছে, এবং এর চির এবং দাগের প্রস্থ, চির তার মানে কি এ এর মান, এবং দাগ মানে কি হচ্ছে বি এর মান, এ আর বি এর মানটা তুমি বুঝে গেলা। গ্রেটিংয়ের উপর এত তরঙ্গের দৈর্ঘ্যে আলো ফেলা হলো, সেটাও তুমি বুঝে গেলা। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে এই একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা তোমাকে বের করতে, চির যে কতগুলো চির আছে সেটা আমরা এখানে বের করবো। আরেকটা ঘ নাম্বারটা তুমি খেয়াল করে নাও আগে, যে উদ্দীপকের গ্রেটিং থেকে 5ম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা। সো 5ম ক্রমের, ওই যে বললাম আমরা এই প্রশ্নেই তোমাকে বলছিলাম, দেখো যে সর্বোচ্চ কত ক্রমে পাওয়া যাবে, আর বলছে 5ম পাওয়া যাবে কি।
সো আমি এখান থেকে কী করবো, এই অঙ্কটা আমরা আয় করি, এটা খুবই পপুলার অঙ্ক, আমরা আয় করে নিই, তারপরে আমরা হচ্ছে গ নাম্বারটা তোমাকে বলে দেবো যে কীভাবে বের করবা। তোমাকে কী বলছে যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা, তুমি লিখবা। দেখো তোমাকে কি বলছে, গ্রেটিংয়ের সূত্র, এবং তোমাকে বলে দিছে গ্রেটিংয়ের পরে তুমি কি বুঝছো এখান থেকে, তুমি গ্রেটিংয়ের পরে বুঝছো গ্রেটিং, বুঝছো উজ্জ্বল, তাহলে গ্রেটিংয়ের উজ্জ্বলের সূত্র লিখবো। তাহলে আমরা লিখবো গ্রেটিংয়ে চরমের ক্ষেত্রে, সো গ্রেটিংয়ে চরমের ক্ষেত্রে, গ্রেটিংয়ে চরমের ক্ষেত্রে, সো গ্রেটিংয়ে চরমের ক্ষেত্রে, সো গ্রেটিংয়ে চরমের ক্ষেত্রে কী ঘটবে, গ্রেটিংয়ের চরমের ক্ষেত্রে লিখবো হচ্ছে আমরা ডি সাইন থিটা সমান সমান হচ্ছে কি আমরা এন ল্যামডা লিখবো। গ্রেটিংয়ের চরমের ক্ষেত্রে ডি সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা। সো এবার তুমি কি করবা, তোমাকে বলছে কি যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা, তাহলে আমরা দেখব সর্বোচ্চ কত ক্রমের পাওয়া যায়। যদি মনে করো 6 পাওয়া যায়, 7 পাওয়া যায়, তার মানে কি 5ও পাওয়া যাবে। ওকে, সো আমরা এখান থেকে বের করবো কি, যে এখানে কি এন এর মানটা বের করবো। তাহলে এখানে এন সমান সমান কী লেখা যাবে, এন সমান সমান এখানে লেখা যাবে হচ্ছে ডি সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কি ল্যামডা। মানটা যদি বসাই, তুমি খেয়াল করো এখানে যে মেন ঘটনা কি ঘটবে, এখানকার মেন ঘটনাটাই হচ্ছে এই থিটা তুমি কত বসাবা, সর্বোচ্চর জন্য তোমাকে থিটা বসাতে হবে 90 ডিগ্রি। তোমাকে যদি বলে সর্বোচ্চ কত ক্রমের পাওয়া যাবে, তখন তুমি এন এর মান সর্বোচ্চ বের করতে যাবা, থিটার মানটা 90 বসাবা, শেষ, আর কোনো কাহিনী নাই। এখন তুমি বাকি মানগুলো তুমি একটু বসায় দাও, ডি এর মানটা কত লেখা আছে, যে হচ্ছে লেখা নাই, আমরা বের করে নেব, দাগের প্রস্থ জিরোর প্রস্থ দেওয়া আছে, আমরা লিখবো ডি ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি। সো এ প্লাস বি যোগ করলে কি আসবে আমাদের এখানে, যে 1 × 10 টু দি আমরা 10 টু -6 যোগ আসছে আমাদের কত 1.5 × 10 টু দি পাওয়ার -6, তাহলে আমরা যোগ করলে পাবো 2.5। সো 2.5, সো 2.5 × 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 সাইন 90 এর মান তো 1 আসবে। ঠিক আছে, তুমি খালি এই জিনিসটা খেয়াল রাখবা, এন এর মান ম্যাক্সিমাম চাইলে তখন তোমাকে এটা লিখতে হবে, এন ম্যাক্সিমাম। আর ল্যামডা কত সেটা তোমার প্রশ্নে বলা আছে, সেটা কত, যে 5500 × 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -10। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখে নিচ্ছি এন ইকুয়াল টু, মনে করে এখানে মান আসছে কথা মনে করো যে 5 আসছে, এন এর মান 5 আসছে মানে কি, হ্যাঁ পঞ্চম ক্রম সম্ভব। এবার মনে করো 5 না, এবার মানে 7 আসছে, তার মানে এন সর্বোচ্চ 7 পর্যন্ত সম্ভব, সর্বোচ্চ 7 পর্যন্ত সম্ভব মানে কি 5 পর্যন্তও সম্ভব। তাহলে এন এর মান দেখে তুমি বলে দিবা এন এর মান 5 বা তার চেয়ে বড় হলেই কী হবে সম্ভব। তাহলে এন এর মান 5 বা তার চেয়ে বড়, এন এর মান 5 বা তার চেয়ে বড়, এন এর মান 5 বা তার চেয়ে বড় হলে, এন এর মান 5 বা তার চেয়ে বড় হলে সেক্ষেত্রে সম্ভব, সেক্ষেত্রে 5 সম্ভব, সেক্ষেত্রে পঞ্চম ক্রম, সেক্ষেত্রে পঞ্চম ক্রম সম্ভব, সেক্ষেত্রে পঞ্চম ক্রমের উজ্জ্বল। যদি উজ্জ্বল না বলে অন্ধকার বলতো, আমরা অন্ধকারের সূত্র লিখতাম, শেষ। সো পঞ্চম ক্রমের উজ্জ্বল সম্ভব, সেক্ষেত্রে পঞ্চম ক্রমের উজ্জ্বল কী হবে, সম্ভব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ঘটনা। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবার খেয়াল করো, দেখো আমরা এখানেও দেখো একটা প্রশ্ন আগে দেখে নিই, তারপরে আমরা অন্য প্রশ্নগুলো করব। তুমি দেখো একই প্যাটার্নটা বুঝে নাও, একটা প্রশ্নগুলি তোমার কোনো প্রশ্ন করতে হয় না আসলে এখান থেকে। একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল। তাহলে আবারও তুমি বুঝছো অপবর্তন এবং গ্রেটিং, এবং বলছে গ্রেটিংয়ের চিড় ও দাগের বেদ, মানে বেদ মানে প্রস্থ, তাহলে চিড় মানে কি এ আর বেদ মানে হচ্ছে কি বি। ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য আগেরটার মতো দিচ্ছে, বলছে পর্দায় কেন্দ্রীয় চরমে উভয় পাশে গৌণ চরম দেখতে পায়, মানে কি গৌণ চরম মানে কি কেন্দ্রীয় চরমের পরেগুলো হচ্ছে গৌণ চরম। বলছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। প্রথম ক্রমের উজ্জ্বল, তাহলে তোমাকে বলছে উজ্জ্বল, আবার বলছে প্রথম ক্রম মানে n = 1, আর বলছে সমতল গ্রেটিং, ইজ এ গ্রেটিং, তাহলে গ্রেটিং প্রথম উজ্জ্বল। তাহলে তুমি কি লিখবা, এটাই তোমাকে বলছিলাম, তুমি গ নম্বরে কি লিখবা, লিখবা হচ্ছে যে হচ্ছে ডি সাইন থিটা সমান সমান হচ্ছে কি এন ল্যামডা, কারণ কি উজ্জ্বল বলছে। তাহলে তুমি এখান থেকে লিখবা হচ্ছে, সুতরাং থিটা সমান সমান সাইন ইনভার্স কি আসবে এন ল্যামডা ভাগ হচ্ছে ডি। সেই প্রত্যেকটা মান তুমি বসাই দাও, তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে, সুতরাং হচ্ছে থিটার মানটা এত ডিগ্রি। খুবই সিম্পল। বলছে উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা, তাহলে তুমি কী করবে, আবারও সেম আগের অঙ্কটাই আমাকে বলছে ষষ্ঠ অবম সম্ভব কিনা, তাহলে কি সর্বোচ্চ বের করবা। তুমি আবার লিখবা যে অবমের ক্ষেত্রে, হ্যাঁ গ্রেটিং উদ্দীপকে বলা ছিল গ্রেটিং, লিখে নিবে যে গ্রেটিং এর অবমের ক্ষেত্রে, অবমের ক্ষেত্রে, সো গ্রেটিংয়ের অবমের ক্ষেত্রে, সো অবমের ক্ষেত্রে কী ঘটবে, গ্রেটিংয়ের অবমের ক্ষেত্রে ঘটবে হচ্ছে, তাহলে আমি আবার লিখবো হচ্ছে কি সূত্র লিখে ফেলবো, অবমের সূত্র লিখবো সেম আগের মতো, যে ডি সাইন থিটা সমান সমান হচ্ছে কি 2n + 1 হচ্ছে λ/2। এবার এখানে থিটা কী লিখবো আমরা এখানে, থিটা আগের মতোই যে 90 বসাবো, সর্বোচ্চ যদি দরকার এন বের করবো এখান থেকে। সো এখানে এন সমান সমান কী হবে খেয়াল করো,
এখানে আমাদের 2n+1 এটা সমান সমান আমাদের হবে হচ্ছে 2n+1 সমান সমান হবে হচ্ছে 2d sin থিটা 2d sin থিটা ভাগ হচ্ছে ল্যামডা। সো এই সমস্ত কিছু করবা, এখানে বসাই থিটার মানটা কত বসাই দিব আমরা, থিটা আগের মতো বসাই দিব 90, সর্বোচ্চ বের করতে চাই আমি এখান থেকে। হ্যাঁ, সো কিন্তু সব কিছু বসানোর পরে এখান থেকে কী করবা, এন বের করছে। এন সমান কী হবে, এন সমান হবে এই যে এইখানে যে ভ্যালুটুকু তুমি পাইলা সেইটার সাথে কী হবে দেখো, যে এই এক যোগ ছিল, সো একটা আমাদের বিয়োগ হবে, হ্যাঁ, আর এই 2টা গুণ ছিল সেটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো এই কনস্ট্যান্ট মান যেটুকু সেটুকু মানে এই ভ্যালুটুকু বসানোর পরে এই কাজটা করবা, এবং তুমি দেখবা এনের সর্বোচ্চ মান কত আসছে। সেম আগের মতো, যে যদি কি হয় যে এনের মানটা সর্বোচ্চ মনে করি 6 বা তার চেয়ে বেশি হলে কি যে ষষ্ঠ অবম সম্ভব, এরকম। জাস্ট এই একটা প্রশ্ন তুমি ঘুরে ফিরে তুমি আসলে পাবা। তুমি দেখো অন্য প্রশ্নগুলোর ক্ষেত্রে আসলে তুমি এর বেশি তফাৎ কিছু পাবা না। নির্দিষ্ট তরঙ্গ, এটাও কিন্তু 24-এর প্রশ্ন। নির্দিষ্ট তরঙ্গ থেকে আলো দিয়ে এত প্রস্থের চির আলোকিত করে অবর্তন সৃষ্টি করা হলো, ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের, দেখো এখানে একটা তোমার ইনফরমেশন দেওয়া আছে যে এত আলো এত প্রস্থের চির, একটি নির্দিষ্ট এত প্রস্থের চির তাহলে এ দেওয়া আছে, এবং অবর্তন সৃষ্টি করা হলো কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব এত ডিগ্রি। তার মানে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব দেওয়া আছে, বলছে লেন্স থেকে পর্দার দূরত্ব হচ্ছে এত। লেন্স থেকে পর্দার দূরত্ব মানে হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা ডি আর কি, লেন্স থেকে পর্দার দূরত্ব, এটা আমাদের এখানে লাগবে না। আমাদের কী দেওয়া আছে এখানে দেখো, বলছে উদ্দীপকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। কোনটার সাহায্য নিয়ে আমরা বের করবো, দেখো এখানে আমাদের কী কী দেওয়া আছে, এই যে এ এর মান দেওয়া, এবং এখানে আমাদের কী দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এখানে থিটা দেওয়া আছে, থিটার মধ্যে একটু কাহিনী আছে, এই থিটা দেওয়া আছে। এখন এই দুইটা জিনিস আমরা যদি একটু ইউজ করি তাহলে আমরা এই যে এই থিটার মানটা ব্যবহার করি আমি এ থেকে বের করে ফেলতে পারবো হচ্ছে কি আমাদের হচ্ছে এই ল্যামডাটা। কীভাবে, আমরা সূত্র জানি কি এ সাইন থিটা সমান সমান হচ্ছে কি আমাদের এন ল্যামডা। তাহলে আমাকে খেয়াল করতে হবে কত ক্রমের কথা বলছে, অবমের কথা বলছে, অবমের কথা বললে আমরা এন ল্যামডা সূত্র লিখি। সো এই সূত্রের মধ্যে কিন্তু তাকায় দেখো সব কিছুই আছে, শুধু ল্যামডাটা বের করতে হবে। হ্যাঁ, একইভাবে এখানে আমাদের ঘ নম্বর যেটা বলছে, সো উদ্দীপকের চিরে এত তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য, অঙ্কটা কিন্তু বেশ বড়, এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। সো বেশ অনেক কাহিনী করতে হবে, অঙ্কটা আমি তোমাকে করে দিই। তাহলে তার আগে গ নাম্বারটা শেষ দিয়ে নিই। দেখো আমরা সূত্র লিখেছিলাম এখানে, তাহলে আমরা কি লিখেছিলাম, যেহেতু আমাকে বলেছে যে একক চির, আমরা এখানে বুঝতে পেরেছি গ্রেটিং না একক চির, এবং আমরা আরও কি বুঝতে পেরেছি এখান থেকে যে একক চির এবং হচ্ছে তৃতীয় ক্রমের অবম, তাহলে তৃতীয় ক্রমের অবম। সো তৃতীয় ক্রম আমি বুঝছি এবং বুঝছি হচ্ছে অবম। তবে ভালো মতো খেয়াল করে দেখো লেখা অবমগুলোর, তো সেটা আমি সূত্র আগে লিখে নিই, তারপরে আমি সেই অবমগুলোর ব্যাপারটাই ফোকাস করব। এ সাইন থিটা সমান কি বলেছিলাম যে এন ল্যামডা লিখবা, কিন্তু দেখো থিটার মান কত আছে 34 এত, তো তুমি কি এই মানটা বসাবা, উত্তর হচ্ছে না। তোমাকে বলা আছে তৃতীয় ক্রমের অবমগুলোর। সো আমরা এই অবমগুলোর চরমগুলোর বললে বুঝবো কি, দেখো তৃতীয় ক্রমের উভয় পাশে, মানে দেখো মানে অবম তো এদিকেও থাকে তৃতীয় ক্রমের অবম, আবার তৃতীয় ক্রমের অবম এখানেও থাকে। সো মনে করো টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে শুধু এতটুকু অ্যাঙ্গেল কত, শুধু এতটুকু কত 25 ডিগ্রি হবে, অর্ধেক হবে। হ্যাঁ, তাহলে অবমগুলো চরমগুলো বললে বুঝবা কি যে 2 থিটা, তাহলে সেই কোণটা কত আছে আমাদের 34.26 ডিগ্রি। তাহলে সেখান থেকে থিটা কত হবে, থিটা হবে হচ্ছে 17.13 ডিগ্রি এরকম। তাহলে এখানে তুমি যে কাজটা করবা, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বের করা ল্যামডা। ল্যামডা সমান সমান তুমি লিখবা হচ্ছে এ সাইন থিটা সমান সমান হচ্ছে কি এন ল্যামডা। এ সাইন থিটা সমান সমান হচ্ছে আমাদের এন ল্যামডা, এ সাইন থিটা ভাগ হচ্ছে এন। তুমি এখন সবগুলো মান বসায় দাও, এ এর মান তুমি বসায় দাও, এ এর মান কত 6 × 10⁻³ লেখা, -6 করে দিলাম, মিটারও হয়ে গেল। আবার সাইন থিটার মান কত, এই যে 17.13 ডিগ্রি, 17.13 ডিগ্রি। তারপরে আমাদের কি আছে এন কত তৃতীয় ক্রম, তাহলে এই যে এন, তাহলে এখান থেকে ল্যামডাটা চলে আসবে। সুতরাং ল্যামডা। বিশেষ করে এখানকার প্রশ্ন হচ্ছে ঘ নম্বরটা, বিশেষ করে প্রশ্ন। সো ঘ নম্বরটা আমরা এখানে শেখার চেষ্টা করি। বলছে উদ্দীপকের চিড়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলেছে। আমরা এখানে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখো যে উদ্দীপকের চিড়ে আমরা এই দেখো একটা এখানে কাজ করে নিচ্ছি। সো উদ্দীপকের চিড়ে, দেখো এই যে আমাদের এখান থেকে কি হলো যে উদ্দীপকের চিড়ে আমরা কি করলাম, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললাম। এখন বাকি কথা কি বলছে, যে চিড়ে আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের, দ্বিতীয় ক্রমের অবম ও চরম, তাহলে ব্যাপারটা কি খেয়াল করো, দ্বিতীয় ক্রমের অবম ও চরম। তাহলে ধরলাম এই হচ্ছে, মনে করো আমি দাগ টেনে নিলাম যে এই বরাবরটা হচ্ছে আমাদের মাঝখান, এই বরাবরটা হচ্ছে আমাদের এই মাঝখানের দূরত্ব, মাঝখানের ডিস্টেন্স। হ্যাঁ, সো আমি ধরে নিলাম কি যে এখানে আসে হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম,
তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়। এখানে আমাদের আছে কি যে প্রথম মানে দ্বিতীয়, আমাদের কি বলেছিল এখানে দ্বিতীয় বলেছিল। সাপোজ এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এবং এখানে আমাদের এই দ্বিতীয়র এখানে আর কি লেখা আছে তুমি খেয়াল করো, যে হচ্ছে দ্বিতীয় ক্রমের অবম ও চরম, দ্বিতীয় ক্রমের অবম আর চরম। হ্যাঁ, সো আমি মনে করো কথার কথা এখানে লিখলাম যে দ্বিতীয়, আমাদের এখানে লিখলাম হচ্ছে দ্বিতীয়, লিখলাম হচ্ছে আমরা কি দ্বিতীয়, তাহলে এখানে থাকে আমাদের কেন্দ্রীয়, তারপরে থাকে হচ্ছে 1 নং অবম, তারপরে 1 নং চরম, দ্বিতীয় অবম, এখানে দ্বিতীয় অবম থাকে। সো দ্বিতীয় অবম, আর এখানে কোথাও আছে মনে করো হচ্ছে কি দ্বিতীয় চরম। হ্যাঁ, দ্বিতীয় চরম। তো ওরা আমাদেরকে বের করতে কি বলে সেটা খেয়াল করো, যে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় অবম ও দ্বিতীয় চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। রৈখিক দূরত্বের পার্থক্য কীভাবে বের করা যায়, মানে এখানকার রৈখিক দূরত্বের পার্থক্যটা কত, কীভাবে বের করবো তুমি দেখো। আমরা আগে বের করবো এখান থেকে, এই অ্যাঙ্গেলটা কত, এই যে এই অ্যাঙ্গেলটা কত, থিটাটা কত, দ্বিতীয় অবম কোণ কত। সো আমরা আগে বের করবো এখানে কত, থিটা টু। তারপরে আমরা তেমনি সবুজ থিটা টু, এটা আমাদের প্রথমত বের করতে হবে কি সবুজ থিটা মানে অবমের থিটা, আমরা কিন্তু সবুজ থিটা টু বের করবো। তারপরে আমরা একইভাবে চরমের জন্য আমরা একটা অ্যাঙ্গেল বের করবো, এখানে চরমের জন্য আমরা এখানে বের করবো। সো চরমের জন্য বের করলে কি ঘটবে, এখানে ঘটবে আমাদের কি থিটা টু। লিখি আমরা দ্বিতীয় চরমের জন্য। সো ঘ নাম্বার করছি আমরা। সো দ্বিতীয় চরমের ক্ষেত্রে চরম বলে কোন সূত্র নিতে হয়, যে এ সাইন থিটা সমান হচ্ছে কি 2n + 1 λ/2। এবার এখান থেকে তুমি কী করবা, এখান থেকে শুধুমাত্র তুমি হচ্ছে থিটাটা বের করবা। আচ্ছা, থিটা সমান কী হবে, লিখে দিচ্ছ এখানে যে হচ্ছে থিটা সমান হবে সাইন ইনভার্স, এই যে পুরো জিনিস যা আছে আমাদের এখানে 2, আর এন এর মান কত 2, তাহলে 2 × 2 যোগ হচ্ছে কত আমাদের এখানে 1 আছে আমাদের এখানে, আর তার সাথে আমাদের কি আছে, এই পুরোটুকুর সাথে আমাদের আছে হচ্ছে λ/2। ঠিক আছে, আমাদের পুরোটার সাথে হচ্ছে আমাদের এই λ/2 আছে, এবং দেখো এ সাইন থিটা, এটা নিচে ভাগ চলে আসবে। এই সমস্ত মানগুলো বসানোর পরে তুমি কিন্তু একটা থিটা টু পাবা, থিটা টু আমাদের দ্বিতীয় ক্রমের, যেহেতু থিটা টু। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় ক্রমের কি চরমের ক্ষেত্রে বের করছি হলুদ থিটা। হ্যাঁ, চরমের ক্ষেত্রে আমরা বের করছি কি যে হলুদ থিটা দিয়ে আমরা লিখি যে হলুদ থিটা বের করলাম। ঠিক আছে, ওকে ভাই, ফাইন। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বের করছি, একইভাবে আমরা এই সবুজ অ্যাঙ্গেলটা বের করতে চাই দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি হবে। তাহলে এই কাজটা একটু বড়, কিন্তু ঘটনা সহজ। তুমি লিখবা দ্বিতীয় অবমের ক্ষেত্রে। সো দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেরকম কাজগুলো দিলে অনেকে জাস্ট আমরা হতাশ হয়ে পড়ি, এই জন্য করি না। ঘটনা সহজ। দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি লিখবা, সেম একই রকম, যে এ সাইন থিটা সমান কি n ল্যামডা। পরবর্তীতে তুমি লিখবা থিটা সমান কি হবে সাইন ইনভার্স। তুমি কি লিখবা, এখানে আসবে হচ্ছে যে n ল্যামডা, n এর মান কত 2, আর ল্যামডা মান বসাবো আমরা, আর ভাগ হচ্ছে আমাদের a। এই সমস্ত মানগুলো বসালে তুমি একটা থিটা টু পাবে, এবং সেটা কী হবে সবুজ থিটা। যদি বলতো এদের মধ্যে কৌণিক দূরত্বের পার্থক্য, আমরা বিয়োগ করে দিতাম, যে এই হলুদ থিটা থেকে সবুজ থিটা বা যে কোনো একটা মান আমরা বিয়োগ করে দিতাম, এই যে এত ডিগ্রি আসছে। সো আমরা কিন্তু পেয়ে যেতাম যে হচ্ছে পার্থক্য কত। কিন্তু বলছে তোমাকে রৈখিক, প্রশ্ন পড়ে দেখো যে এত এবং এত এর রৈখিক দূরত্বের পার্থক্য। প্রশ্ন এই জায়গায় রৈখিক দূরত্ব নিতে হবে। সো রৈখিক দূরত্ব কীভাবে নিব সেটা একবার তুমি খেয়াল করো। আমরা এখানে যে কাজটা করব, এই দেখো এখান থেকে, যে প্রথমত আমরা এই যে থিটা জানি, এইটার সাহায্য নিব আমরা, এতটুকুর সাহায্য নিয়ে আমরা এইটুকু জিনিস আগে বের করব। সো এইটুকুর নাম দিলা তুমি হচ্ছে কি যে x1 বা হচ্ছে x নাম দিলা, তার মানে কি কেন্দ্র থেকে দ্বিতীয় অবমের দূরত্ব। তারপরে এই কেন্দ্র থেকে এই দ্বিতীয় চরমের যে দূরত্ব, সেটাকে নাম দিলা তুমি হচ্ছে y। তাহলে তুমি এটা কী বের করবে, এখানে এই ডিস্টেন্সটা কী হবে আমাদের y, তাহলে এটা হচ্ছে y হবে। তাহলে এই x বের করবে এবং y বের করবা, তাহলে দেখো যে এইটার দূরত্ব এত, এটার দূরত্ব এত, তাহলে এদের পার্থক্য কত, পার্থক্য তো এতটুকু, তাই না, রৈখিক দূরত্ব এতটুকু, তুমি এটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা কিভাবে x বের করতে পারি খেয়াল করো। তুমি দেখো এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে ও, এটার নাম দিলাম হচ্ছে মনে করো a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c। তা তুমি এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে ত্রিভুজ OAB তে, তো ত্রিভুজ OAB তে কি দেখা যাচ্ছে, এটা থিটা, তাই না, সবুজ থিটা আমাদের, এটা হচ্ছে আমাদের থিটার বিরুদ্ধে হচ্ছে আমাদের লম্ব, এটা লম্বটাই দরকার। আর এটা হচ্ছে ভূমি, এটা আমাদের ভূমিটা লাগবে, এই জন্য দেওয়া ছিল, সূত্রতে এমনি প্রয়োজন নয়, কিন্তু এখানে দরকার। পর্দার দূরত্ব 150 সেন্টিমিটার, সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে পর্দার দূরত্ব 150 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের এখান থেকে। তা আমরা কি লিখবো এখান থেকে, OAB তে ট্যান থিটা, হ্যাঁ OAB তে আমরা কি লিখবো এখানে, যে ট্যান থিটা সমান যে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের কত AB, আর এটা কত হচ্ছে আমাদের যে ভূমি হচ্ছে কত OA। সেখান থেকে তুমি AB বের করবা, AB
বা হচ্ছে কি আমাদের এক্স। এবার এক্স ইকুয়াল টু কী হবে আমাদের এখানে, যে ও এ ট্যান থিটা। ও এটা কত আমাদের 150 সেন্টিমিটার, 150, আর সাথে হচ্ছে ট্যান থিটা। কোন থিটা হবে দেখো, আমরা নিচ্ছি কার জন্য, এই দেখো এই সবুজ থিটার জন্য, তাহলে সবুজ থিটাটাই বসবে এখানে, থিটা টু, এই সেই থিটাটা বসবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, মানে এইখানকার থিটা, বা আমি একটা থিটা দিয়ে একটা থিটা প্রাইম দিই, তোমার উল্টাপাল্টা হবে। সেটা দিলাম হচ্ছে আমরা থিটা প্রাইম, আর এটা হচ্ছে আমাদের শুধু থিটা। সো ট্যান থিটা টু, সেখান থেকে তুমি এক্স এর মানটা বের করে ফেলতে পারবা। একইভাবে তুমি এই ঘটনাটা আরেকবার করবা। ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সিতে কি লিখতে পারবো এখানে, ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান লেখা যাবে কি আবার সেম, যে হচ্ছে ও সি ভাগ হচ্ছে কত ও এ। তাহলে এখান থেকে আমাদের ও সি বা হচ্ছে কি ও সি বা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কী ঘটবে, যে ট্যান থিটা তুমি থিটা না, ট্যান থিটা টু তুমি থিটা টু প্রাইম, আর সাথে গুণ হবে কি ও এ মানে 150 সেন্টিমিটার। সেখান থেকে ওয়াই বের করে দিবা। তাহলে খেয়াল করো, তুমি এইটুকু বের করে ফেলছো এবং এইটুকু বের করে ফেলছো। সুতরাং এখন তোমার পার্থক্য কি হবে, রৈখিক পার্থক্য কি হবে, বিয়োগ করে দিবা। সুতরাং রৈখিক পার্থক্য কি হবে, ওয়াই মাইনাস এক্স, বিয়োগ করে দিবা। বিয়োগ করলে চলে আসবে। সো এটা যদি প্রশ্নের উত্তর হইতো খুশিই হইতাম, কিন্তু এই অংশটা আরেকবার করতে হবে। কার জন্য, তৃতীয় ক্রমের অবম এবং চরমের জন্য আরেক পাশে তুমি সেম কাজটা করবা। তার মানে এই সেম জিনিস তুমি 3 এবং 3, তাহলে তুমি সেম জিনিসটা করবে আরেকবার। তাহলে কী হবে, এখানে খালি 3 দিবা, এই সমস্ত জায়গায় খালি এই 2 এর জায়গায় খালি 3 বসবে, বাকি সব অঙ্ক সেম। তার মানে এই কাজটা আরেকবার করতেছো। কত বড় অঙ্ক দিছিল, মানে পুরাই একদম। ঠিক আছে, সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি অঙ্কগুলো কীভাবে আমাদের এখান থেকে আসতে পারে। এবং অন্য অঙ্কগুলো দেখো সেম একই রকম প্রশ্ন, বলছে দশম অববিন্দু পাওয়ার চেয়ে সফল হবে কিনা। থিটার মান 90 ধরবো, 90 ধরে কী বের করবো আমরা, এন বের করে দেখবো কত আসছে, 10 এবং 10-এর চেয়ে বেশি আসলে সম্ভব। সেম অবম বললে অবম, একই জিনিস। বলছে রিয়ার উক্তি যথার্থ কিনা। রিয়া এখানে কি বলেছিল, যে রিয়া বললো প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে। তার মানে অপবর্তন কোণ বের করতে হবে, বলেছিলাম অপবর্তন কোণের অঙ্ক আসে। এখানে দেখো এখানে সেম একই রকম, যে হচ্ছে প্রথম চরমের জন্য, সুমির পরীক্ষায় প্রথম চরমের জন্য অপবর্তন কোণ, তো সেম অপবর্তন কোণগুলো আমরা বের করতে পারবো। একই রকমের প্রশ্ন, তুমি এই জায়গায় ঘুরে ফিরে খেয়াল করো। বলছে প্রথম অপবর্তন কোণ, ঘনবার বলছে যে চতুর্থ কোণের অপবর্তন সম্ভব কিনা। সো একই রকম এনের মানটা বের করবো, থিটা 90 ধরে বের করতে থাকবো আমরা। সো এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এইভাবেই আসলে আসতে দেখা যায়, এই কয়েকটা জিনিস আসলে ঘুরে ফিরে আসে। ও আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা যে শুরুতে বলেছিলাম, যে বলবার তো বলতে ভুলে গেলাম আবার, সেটা হচ্ছে কি, তাহলে এখানে একটা জিনিস বের করতে দিয়েছিল আমাদের, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। সো একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা মানে কি, একক দৈর্ঘ্যে চির এন বের করবো আমরা। এন সমান সমান কী হবে, 1/d, আর ডি এর মান দেওয়া ছিল না, তাহলে কী করবো 1/a+b, এতটুকু। ঠিক আছে, সো এটা একটা জিনিস ছিল, বলছিলাম যে ঘ নম্বরগুলো শেষ করে নিই। সো ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এখানকার প্রশ্নগুলো কীভাবে আসলে আসে। সো এই অঙ্কগুলি ঘুরে ফিরে করে ফেলো, খুব বেশি প্যারানের দরকার নেই, শুধুমাত্র ওই যে 4টা সূত্র মনে রাখো, আর এখানে যে অঙ্কগুলোর কথা বললাম এই অঙ্কগুলি করে রাখো, এনাফ, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে, সো সবাই এই অঙ্কগুলো করে ফেলো, তাহলেই হবে। ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।